আগামীকাল জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এবং এই ম্যাচটাতে আমাদের 11 কিরকম হইতে পারে সেটা নিয়ে মোটামুটি আলোচনা শুরু হয়ে গেছে এবং আমি আমার দৃষ্টিকোণ থেকে বলার ট্রাই করব যে আমাদের 11টা আসলে কেমন হওয়া উচিত। ডেফিনেটলি এটা ব্যক্তিগত মতামত, এটা সিরিয়াসলি নেওয়ার তো কোনো দরকার নেই। এই একাদশ নিয়ে কথা বলার আগে আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় দুইটা কথা বলছি বা দুইটা পয়েন্ট নিয়ে কথা বলছি। আমি জানি না আপনারা সেটা রিকল করতে পারবেন কিনা বা দেখছেন কিনা, বাট আমি একটু রিমাইন্ডার দেওয়ার ট্রাই করি। প্রথমত আমি বলছি যে অন্যান্য দেশগুলোর জন্য রাইট দিস মোমেন্ট এই ম্যাচগুলো ফ্রেন্ডলি ম্যাচ, বাট আমাদের জন্য সেমি প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। মানে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যে পরিকল্পনা, আমাদের দলটাকে যে গুছায় নেওয়া, সেটা এখন থেকেই শুরু করতে হবে। এই ফ্রেন্ডলি ম্যাচগুলো থেকে ওইটা কার্যকর করতে হবে, বিকজ এরপরে আমরা 5-6টা ম্যাচ পাবো। এখন যদি আপনি ওই স্ট্রাকচার তৈরি করা শুরু না করেন, এখন যদি আপনি সব দিকে একদম মেখে নেন, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ওয়ার্ল্ড কাপের আগে আপনি প্রপার একটা প্ল্যান এক্সিকিউট করতে পারতেছেন না। আপনি যে প্লেয়ারদের নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আপনি আগে রেডি করতে পারেন না, বিকজ আপনি অনেকজনকে সুযোগ দিতে চাইছেন। যেখানে আপনার 26 জন লাগবে সেখানে আপনি 100 জনকে সুযোগ দিয়ে পুরো মেখে ফেলছেন। এখন বুঝতে পারতেছেন না কাকে এখানে ক্লিক করাইতে পারবো। সো আপনার প্ল্যান একটা থাকতে হবে, আপনার একাদশের স্ট্রাকচার একটা থাকতে হবে। ওইটা অনুযায়ী আমার কোন প্লেয়ারকে আমি এখানে ইউজ করতে চাইতেছি, কোন প্লেয়ারকে ইউজ করতে চাইতেছি না, বা কোন প্লেয়ারকে আমি থার্ড পজিশনে রাখতেছি, কোন প্লেয়ারকে আমি সেকেন্ড পজিশনে রাখতেছি, কোন প্লেয়ারকে ফার্স্ট পজিশনে রাখতেছি, এইটা আপনাকে আগে ডিফাইন করতে হবে যে আচ্ছা এই প্লেয়ারগুলোকে আমি নিয়ে যাচ্ছি কনফার্ম, এই প্লেয়ারগুলোকে আমি জাস্ট বাজায় দেখতেছি বাইরে নিচান যদি লাগে। সো এই প্ল্যানটা আপনার ডেফিনেটলি থাকতে হবে। আর একটা পয়েন্ট ছিল যে আমরা ছোট দল বড় দল দুইটা ভাগে ভাগ করে নিছি, যে ছোট দলের বিপক্ষে আমরা এক অ্যাপ্রোচে ফুটবল খেলবো, বড় দলের বিপক্ষে আমরা আর এক অ্যাপ্রোচে ফুটবল খেলবো। যেহেতু আমাদের দক্ষিণ কোরিয়াকে ছোট দল হিসেবে আমরা কাউন্ট করছি এবং জাপান দক্ষিণ কোরিয়া এদের খেলার স্টাইল কাছাকাছি, সো আমরা ধরেই নিতে পারি যে আমরা এই ম্যাচটাও অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে যাইতেছি। আমাদের ফরমেশন এরকম 4-2-3-1 এইরকম হইতে যাইতেছে। তো এইরকম ফরমেশন যদি আমরা ধরে রাখি, ওই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু বললাম যে আমাদের অনেক মেখে জেখে নেওয়ার দরকার নাই, সো ওই জায়গা থেকে আমি যদি মানে এই দলটা সাজানোর দায়িত্ব পাইতাম, সেক্ষেত্রে আমি গত ম্যাচের একাদশ থেকে 4টা পরিবর্তন করতাম। আমি ওই যে আগের মতো লাক্সারি দেখাইতাম না যে বলিভিয়ার এগেনস্টে আমরা 11 জন পরিবর্তন করে ফেলাইছি। এখন ভাই ওই সুযোগটা নাই। কেন নাই সেটা আমি ব্যাখ্যা করতেছি। প্রথমত বলি যে কোন 4টা পরিবর্তন আমি করতাম। আমি গোলকিপার হিসাবে বেন্তোর জায়গায় সৌজকে নিয়ে আসতাম। কেন সৌজকে নিয়ে আসতাম? আমাদের পেনাল্টি স্পেশালিস্ট লাগতো। আমাদের সৌজাকে একবার মানে আমরা ন্যাশনাল টিমে সুযোগ দেই, সুতরাং ওর সুযোগটা পাওয়া দরকার। কেন পাওয়া দরকার? বিকজ ও ওয়ার্ল্ড কাপে যাইতেছে, এটা কনফার্ম থাকেন। ওয়ার্ল্ড কাপে কেন যাইতেছে? কার্লো আনচেলত্তি নিজেই বলছে আমার একজন পেনাল্টি স্পেশালিস্ট লাগবে যাকে টাই ব্রেকার আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমরা সৌজাকে ওই পজিশনটার জন্য ধরেই নিছি যে যাচ্ছে, সুতরাং ওকে খেলানো খুব গুরুত্বপূর্ণ। বেন্দো কাছে ফাইন, এখন সৌজাকে সুযোগ দাও। সুতরাং এইখানে একটা পরিবর্তন আমি চাইতাম। সিবি পজিশনে আমি দুইজন আর একজনকে সরাইতে চাইতাম না, এই দুইজনকেই রাখতাম। কেন রাখতাম? বিকজ আমাদের গ্যাব্রিয়েল জানে কিভাবে মার্কুনেসের সাথে খেলতে হয়, আমাদের মিলিটাও জানে কিভাবে মার্কুনেসের সাথে খেলতে হয়, বাট এই জুটিটা গ্যাব্রিয়েল এবং মিলিটাও শুধুমাত্র একটা ম্যাচ খেলছে। ওদের জুটিটার বন্ডিংটা বাড়ানো খুব দরকার। সুতরাং এই জায়গা থেকে আমি আবার ওই ব্রালদো ব্রুনো দুইজনকে নামাই দিলাম, এদের দুইজনের ভিতরে বন্ডিংটা তৈরি করতে দিলাম না, ওই সুযোগটা নাই, বিকজ আমরা সেমিফাইনালে চলে গেছি, আমাদের 2 দিন পরে ফাইনাল, এরকম একটা অবস্থা। সুতরাং আমি সিবি পরিবর্তন করতাম না। ফুলব্যাক হিসাবে বিতিনহো, ওকে আমি এই ম্যাচটাতেও খেলাই দিতাম, বিকজ আমি জানি আমার ওয়েসলে বেন্ডারসন আছে, 2জন ফিক্স করা আছে এবং থার্ড একজনকে খুঁজতে যাই। যেহেতু ওই 2জনের কেউ এই মুহূর্তে নাই, থার্ড যে আছে তাকেই আমি খেলাইতেছি, বিতিন হোকেই আমি খেলাইতাম। এখানে আরেকজনকে নামাই দিয়া আসলে খুব একটা লাভ আমার দেখি না, কজ আমার 2জন এনাফ, এখানে 3জনকে ট্রাই করতেছি, ফাইন। এখন আমি যদি পাউলোকে খেলাই, কথার কথা খেলাই, পাউলো খুব ভালো খেলছে, গত ম্যাচটাতে যতটুকু সুযোগ পাইছে খুব ভালো খেলছে, কিন্তু এই বিতেনহাকে কিন্তু আর আমরা প্রপার টাইমটা দিতে পারলাম না, আমরা ওইখানে লেজে গোবরে একটা অবস্থা করে ফেললাম। সুতরাং ওইখানে দরকার নাই। আমাদের যেহেতু থার্ড পছন্দ ও ছিল, ওকে রাখতে দেন। আমাদের এখন অনেকগুলো পরিবর্তন করার সুযোগ আসলে নাই। এরপরে এইখানে ডগলাসের জায়গায় আমি কায়োকে খেলাইতাম। ডগলাসকে কেন খেলাইতাম? বিকজ আমার কাছে মনে হয় ডগলাস একটা প্রপার পজিশন পেয়ে গেছে, ও ওয়ার্ল্ড কাপে যাইতেছে, যদি কোনো ইনজুরি সমস্যা না হয় ও ওয়ার্ল্ড কাপে যাইতেছে।
সুতরাং এখানে ডগলাস যেহেতু আমাদের মোটামুটি একটা ফিক্সড হয়ে গেছে, আমরা কিন্তু এইখানে জানি না সেকেন্ড কি হইতে যাইতেছে। সেকেন্ডের জন্য কার্লোসকে টাইম দেওয়া হইতেছে, সেকেন্ডের জন্য কায়োকের সুযোগ দেওয়া হয়েছে গত ম্যাচের আগের ম্যাচে, আবার সান্দ্রো মান্দ্রো অনেকগুলো নাম কিন্তু চলে আসতেছে। সুতরাং আমরা এইখানে প্রপার দুইজন এখনো পাইনি। যেহেতু আমরা ডগলাসকে মোটামুটি একটা ধরে নিছি, সো ওই জায়গা থেকে আমি সেকেন্ড কাউকে খুঁজতে যেতাম। এইখানে যদি দুইজন আমার ফিক্স থাকলো ওয়েসলি এবং বেন্ডারসনের মতো, আমি তাইলে আর চেঞ্জ করতাম না। কিন্তু এইখানে চেঞ্জ করার দরকার আছে, এই কারণে আমি এইখানে একটা পরিবর্তন চাইতাম। কায়ো কায়ো কি আমি বেশি মানে এজ এ ফুল ব্যাক আমার কাছে বেশি কি বলবো কমপ্লিট মনে হয়, যার কারণে আমি কায়োকে চাইতেছি এই ম্যাচটাতে। এই একটা পরিবর্তন। এবার মিডফিল্ডে গিয়ে আমি দুইজনকে পরিবর্তন করতাম, ক্যাসেমেরো ব্রুনো দুইজনকে, বিকজ এই দুইটা প্লেয়ার ফিক্সড হয়ে গেছে, এই দুইটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপে যাইতেছে। বিকজ এদের পারফরমেন্স, এদের দুইজনের ভিতরে যে জুটি, দুইজনের ভিতরে যে বন্ডিং, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। মানে এই দুইজনের পারফরমেন্স আর ব্রাজিলের জেতা প্রায় অসম্ভব। সুতরাং এই দুইজন যাইতেছে। কিন্তু মজার বিষয় কি বলতেছে, আক্ষেপের বিষয় হলো এই দুইজনের প্রপার ব্যাকআপ যে কারা হইতেছে আমরা জানি না। খুবই আফসোসের বিষয়, যেহেতু এই দুইজন ফিক্সড এবং তাদের ব্যাকআপ কার আমরা জানি না, সুতরাং এইখানে যারা আছে তাদেরকে আমরা সুযোগ দেওয়া উচিত। বিকজ আমরা এখন পর্যন্ত রেডি করতে পারিনি ওই পজিশনে। সুতরাং এইখানে আমাদের তিনজন প্লেয়ার আছে, আন্দ্রে, গোমেস এবং জুয়ালিন্টন। এই তিনজনের দুজনকে আমি দেখতে চাইতাম, পাকুয়েতাকে না। পাকুয়েতা নাম্বার 10, ইজ নট লাইক নাম্বার 6 or নাম্বার 8। সুতরাং এই তিনজনের অন্তত এইখান থেকে যদি আমরা একজনকে পাই যে প্রপার আমাদের প্ল্যানের সাথে যাইতেছে, ওইটা আমাদের জন্য বাড়তে পাওয়া হবে। বিকজ আমাদের আন্দ্রে সান্তোস কিন্তু ব্যাক করবে, আন্দ্রে সান্তোস ওয়ার্ল্ড কাপে যাইতেছে ধরে নেন মোটামুটি। সুতরাং এইখানে আমি এই দুজনকে বসিয়ে ওই গোমেস, জুয়ালিন্টন, আন্দ্রে এই তিনজনের ভিতরে একজনকে মানে দুইজনকে খেলাই দিতাম। এরপরে অ্যাটাকিং লাইনে চারজনের ভিতরে আমি কাউকেই চেঞ্জ করতাম না। কাউকে কেন চেঞ্জ করতাম না জানেন? বিকজ আমরা এস্তাবার থেকে শুরু করি, এস্তাবাকে দলের সাথে অ্যাডাপ্ট করানো দরকার। বিকজ এস্তাবা আমাদের সেকেন্ড চয়েস, ফার্স্ট চয়েসকে রাফিনহা। সো রাফিনহা যখন এই দলটাতে ইন করবে তখন এস্তাবাওকে আমরা টাইম দিতে পারবো না। বাট এস্তাবা আমাদের সাথে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, সুতরাং আপনার 3 নাম্বার লোককে খোঁজার থেকে বেশি ইম্পর্টেন্ট হবে রাফিনহার সাথে আপনি এস্তাবাওকে অ্যাড করে দেন, বা এস্তাবাওকে প্রপারলি এই দলটার সাথে অ্যাডাপ্ট করতে টাইম দেন। এই কারণে আমি এস্তাবাওকে রাইখে দিতাম। রাফিনা যখন আসবে, রাফিনা স্টার্ট করবে, এস্তাবাওকে সাব করবে। এইখানে আমাকে আমার থার্ড যে লোক তাকে খোঁজার থেকে বেশি ইম্পর্টেন্ট হবে এই ফার্স্ট এবং সেকেন্ড এই দুইজনকে দলের সাথে পুরোপুরি মানায় নেওয়া। বিকজ আমি যখন ওয়ার্ল্ড কাপের জন্য যাচ্ছি তখন যদি আমি তিনজনকে নিয়েই চিন্তা ভাবনা করতেছি, তিনজনকে নিয়ে মাখামাখি করতেছি, চারজনকে নিয়ে মাখামাখি করতেছি একটা পজিশনে, তারপর ওয়ার্ল্ড কাপের আগে আমি দেখেন ইস্তাবাকে প্রপার টাইম দিতে পারলাম না, তখন কিন্তু এই ছেলেটা প্রেশারে পড়ে যাবে। এই কারণে আমি চাচ্ছি যে ইস্তাবাকে স্টার্ট করুক। সেম গোস টু কুনহা। অনেকের কাছে মনে হইতে পারে এই ম্যাচটাতে রিসার্লিসনকে দেওয়া উচিত, ইগার জেসুসকে দেওয়া উচিত, বাট আপনাকে মাথায় রাখতে হবে এইখানে কিন্তু রিসার্লিসন, ইগার জেসুস এদের থেকে আগে আছে পেদ্রো। তো পেদ্রো যখন আসবে অটোমেটিক্যালি এখান থেকে একজন দুইজন এমনিতেই ছাঁটাই হয়ে যাইতেছে। কুনহা কিন্তু থাইকে যাইতেছে এবং কুনহা এই দলটার সাথে এতটাও ইউজ টু না। হ্যাঁ, আমাদের অনেক পুরাতন খেলোয়াড়, কিন্তু এই দলটার সাথে এতটা ইউজ টু না। সে মাত্র ফর্মে ফিরতেছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড খুব একটা যে ভালো করতে পারতেছে তাও না। সুতরাং তার যে আগের ম্যাচটাতে অ্যাসিস্ট পেয়েছে, গোল পায় না, ওই গোলটা পাওয়ার সুযোগ দেওয়া, কনফিডেন্স বাড়াই দেওয়া, এটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা ইগার জেসুস, রিচার্লিসন এদেরকে সুযোগ দিতে গিয়ে দেখা গেল কুনহার টাইমটা কিল করে ফেললাম। পেদ্রো আসলো, এই দুজনকে আমরা তখন আবার পেদ্রোকে টাইম দিতে গিয়ে কুনহাকে প্রপার টাইম দিতে পারলাম না। সুতরাং আমাদের যে স্ট্রাকচার যেটা দাঁড়াইতেছে ওইটাকে আগে ধরে রাখেন। আগে তো আপনি ধরেন বিল্ডিং বানাবেন, আগে তো একটা ওই যে করা লাগবে, অবকাঠামো বানানো লাগবে, তারপর আপনি বিল্ডিংটার বিভিন্ন উন্নতি করবেন। সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় কুনহাকে স্টার্ট করানো এখনো জরুরি। এরপরে আসেন ভিনিসিয়াস আগের 2টা ম্যাচ মিস করছে, কার্লো আনচেলত্তির আন্ডারে ন্যাশনাল টিমে মাত্র 3টা ম্যাচ খেলছে। সুতরাং ও যেহেতু আমাদের দলের অপরিহার্য অংশ এবং ওকে কিন্তু আমরা ন্যাশনাল টিমে খুব একটা ভালো করতে দেখিও না, এবং ও স্টার্ট করতে যাইতেছে, ওর ব্যাকআপ হিসাবে আমরা মার্টিনেল্লিকে নিতেছি। সুতরাং আমরা যদি এইখানে ভিনিসিয়াসকে স্টার্ট করাই এবং সেকেন্ড হাফের শুরু দিকেই মার্টিনেল্লিকে নামাই,
তাহলে আমরা কিন্তু প্ল্যান ওয়াইজ আগাইতেছি। ভিনিসিয়াস স্টার্ট করতেছে, মার্টিনেলি সাব হিসেবে নেমে খেলা ঘুরাই দিতেছে, এরকম একটা প্ল্যান চলতেছে। এই প্ল্যানটাই এখনো ধরে রাখা হচ্ছে। এখন আপনি যদি এইখানে রিসেলিসনকে জোড়াতালি দিতে চান, যেটা গত ম্যাচে দেখছি আমরা, এটা খুব বাজে হবে। এবং এখানে যদি আপনি মার্টিনেলিকে স্টার্ট করান, সেটাও খুব একটা খারাপ হবে না, বাট ভিনিসিয়াসকে স্টার্ট করানোটা দরকার, বিকজ ক্লাব পর্যায়ে মাত্র সন্দেহ ফিরতেছে, ন্যাশনাল টিমেও সন্দেহ ফিরতেছে, এটা একটু আপনি ফ্লোটা দেন। আপনি দেখেন সাব হিসাবে কিন্তু মার্টিনেল্লি ক্লাবেও ভালো করতেছে, ন্যাশনাল টিমেও ভালো করতেছে, কিন্তু এজ এ স্টার্টার আমরা দেখি মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে। সুতরাং ভিনিসিয়াসকে আপনি টাইম দেন, ও মার্টিনেল্লিকে যেভাবে ইউজ করতে চাইতেছেন ওইভাবেই খেলেন। লাস্টলি রদ্রিগো ক্লাব পর্যায়ে খুব একটা সুযোগ পাইতেছে না। রদ্রিগোকে ন্যাশনাল টিমে আমরা ফিট করতে চাইতেছি, এবং রদ্রিগোর প্রপার ব্যাকআপ কিন্তু ন্যাশনাল টিমে মানে এই স্কোয়াডে নাই। রদ্রিগো যেহেতু ওই আপনি যদি 4-2-3-1 এই অ্যাগ্রেসিভ ফুটবলই খেলতে চান, সেক্ষেত্রে আপনার পাকুয়েদার থেকে রদ্রিগো কিছু হলেও আগে আছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় রদ্রিগোর কনফিডেন্স বাড়ানো, রদ্রিগোকে এই ন্যাশনাল টিমের সাথে ফিট করানোর একটা যে প্রচেষ্টা চলতেছে, সেটা যদি এই ম্যাচটাতে কন্টিনিউ করা যায় এবং এই ম্যাচটাতেও যদি পারফর্ম করে, তখন কিন্তু আমরা একটা রিলিফ পজিশনে চলে যাব। তখন আমরা একটু চিন্তা ভাবনা করতে পারবো যে আচ্ছা, নেইমার যখন আসবে, ওর একটা ব্যাকআপ হিসেবে রদ্রিগোকে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, যখন আমাদের একটা নাম্বার 9 সমস্যায় পড়তে পারি, আমরা রদ্রিগোকে ইউজ করতে পারবো। আবার আমরা যদি ভিনিসিয়াসকে নিয়ে কোনো সমস্যায় পড়ি, রদ্রিগোকে ইউজ করতে পারবো। আমরা যদি এস্তাবাওকে নিয়ে সমস্যায় পড়ি, রদ্রিগোকে ইউজ করতে পারবো। এই যে রদ্রিগোর যে ভার্সেটাইল প্লেয়ার, এটার অ্যাডভান্টেজটা আমরা তখনই নিতে পারবো যখন ওর কনফিডেন্সটা বেশি থাকবে, ও যখন ও পারফরমেন্সটা রেগুলারলি করতে পারবে। এখন যেহেতু আগের ম্যাচটাতে করছে, এখন পরের ম্যাচটাতে আপনি সুযোগ দিয়ে দেখেন ওর কনফিডেন্সটা বাড়তেছে কিনা। আপনি পাকুয়েতাকেও যদি নিয়ে থাকেন, ধরেন দলের সাথে নিবেন, কিভাবে খেলাবেন? এজ লাইক মার্টিনেল্লি সাব হিসাবে স্টার্ট তো কোনোভাবেই করাইতেছেন না। আইদার আপনার রদ্রিগো স্টার্ট করবে, ওর নেইমার স্টার্ট করবে, ওর রাফিনা স্টার্ট করবে নাম্বার 9-10 পজিশনে। এখানে তো আপনি কোনোভাবেই পাকুয়েতাকে স্টার্ট করতেছেন না। সুতরাং পাকুয়েতাকে খেলান ওই সাব হিসেবেই। আবার যখন নেইমার চলে আসবে, পাকুয়েতা আপনার দলে থাকবে কিনা আপনি জানেন না। এই কারণে আমি চাচ্ছি যে রদ্রিগোকে আর একটা সুযোগ দেওয়া হোক। এই কারণেই আসলে আমার 11-এ খুব একটা পরিবর্তন আমি দেখতেছি না। যদিও শোনা যাচ্ছে যে শুধুমাত্র একটা পরিবর্তন হবে, একটা পরিবর্তন হলেও সেটাকে কিন্তু খুব বাজেভাবে দেখা যাবে না, বিকজ ওই যে শুরুতেই বললাম যে এইটা কিন্তু আমাদের সেমি প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখন অন্য তো যা করুক আমাদের কিন্তু সেটা দেখার সুযোগ নেই। আমাদের প্ল্যান ওয়াইজ আগাইতে হবে, নাইলে দেখা যাবে যে ওই ওয়ার্ল্ড কাপে গিয়ে একদম লেজে গোবরে আমাদের তারপর দেখা যাবে ফ্যাগনার টাইপের প্লেয়ার নিয়ে যাইতে হয়, আমাদের ফ্রেড টাইপের প্লেয়ার নিয়ে যেতে হয়। তখন কিন্তু বড় ধরনের ঝামেলা তৈরি হবে। সুতরাং কার্লো আনচেলত্তির উচিত খুব বেশি পরিবর্তন না, প্ল্যান ওয়াইজ আমাদের একাদশ সাজানো। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।